বাড়িটা তো ওনার, তাই উনি ঠিক করবেন যে উনি বাড়িটা লিখবেন কি লিখবেন না। ওনাকে কেউ জোর করতে পারো না, সেটা পুরোপুরি ওনার ডিসিশন। এখন তোমরা বিবেচনা করো তোমরা কি করবে করবে না। হ্যাঁ, এখন তোমরা যদি এই বাড়িতে থাকতে না চাও সেটা আলাদা ব্যাপার। তোমরা যদি এখন বলো এই বাড়ি থেকে চলে যাবে, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। মা কিন্তু বারবার একটা কথাই বলছে যে সবাই মিলে একসঙ্গে থাকতে পারো। এবার সবাই মিলে যদি তোমরা একসঙ্গে থাকতে না পারো, সেটা পুরোপুরি কিন্তু তোমাদের প্রবলেম। মায়ের কোনো প্রবলেম না, মায়ের কোনো সমস্যা না। সব ব্যাপারে তোমাকে কথা বলতে হবে কেন? মা আর ছেলে কথা বলছে, কই আমি তো ঢুকছি না। তুমি ঢুকছো না কারণ তোমার স্বার্থের কথা উঠছে। আমার তো কোনো স্বার্থ নেই, তাই আমি কথাটা বলছি। আর আমি যতদিন এ বাড়িতে আছি, আমি থাকতে কিন্তু পলাশ এ বাড়ি তুমি মাকে দিয়ে লেখাতে পারবে না। আমি বাধা দেবই। তুমি কে? তুমি এই বাড়ির কে যে তুমি এত বড় বড় কথা বলছো? তোমার আর আমার দাদার তো ডিভোর্স হয়ে গেছে। দাদার ওই চাকরির লোভেই তো তুমি আমার দাদার কাছে ছুটে এসছো। সে যে কারণেই জুটি না কেন, এখন আমি এ বাড়িতে আছি, এ বাড়িতে থাকছি। আর তাছাড়া এখন আমি তোমার দাদার লিগ্যাল ওয়াইফ, আমার তো অধিকার আছে আর আমার কথার দামও আছে। আর সেই কথার দাম তোমাদের দিতে হবে বই কি। প্রতীক্ষা, দেখো তোমাকে আর পলাশ দুজনকে আমি কথাটা বলছি। তোমরা যদি মনে করে থাকো যে তোমরা তোমাদের অধিকার ফলাবে, আমিও কিন্তু সেই অধিকার আটকাতে পারি। কারণ এখনো অবধি তোমাদের কিন্তু কোনো অধিকার নেই এই সম্পত্তির ওপর। এটা তো মায়ের সম্পত্তি, তাই মা ডিসাইড করবে মা কাকে কি দেবে, মা কাকে কি দেবে না। মা মা তুমি ওদের প্রথম দিনই বলে দাও যে তুমি এ বাড়ি ভাগ করতে চাও না। কারণ এখন যদি তুমি পরিষ্কার করে না বলো ওদেরকে, ওরা বারবার তোমাকে বিরক্ত করবে। আর কথাটা যে তোমার সেটা ওদের বলো, নাহলে ওরা ভাববে যে আমি তোমাকে সবটা শিখিয়ে দিচ্ছি। যতদিন মা আছে ততদিন এ বাড়ি অবিভক্ত থাকবে। আর মা, যদি তুমি বাড়ি ভাগও করো, সেটা পুরোপুরি তোমার ডিসিশন। তুমি ঠিক করবে কাকে কি দেবে দেবে না। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, এ বাড়ি ভাগ হলে কিন্তু 3 ভাগ হবে। 2 ছেলে বাদে তোমার তো একটা মেয়েও আছে, সে কথাটা কিন্তু ভুললে চলবে না। না গো মা, সে কথা আমি ভুলি কি করে? আমার মেয়েটা তো আর বানের জলে ভেসে আসেনি, সে কথা আমি ভুলবো না। শোন পলু, তোকে একটা কথা বলি, তোকে আমি আগেও বলেছিলাম যে বাড়ি এখন ভাগ হবে না। তোর কথা মতন ভাগ যদিও হয়, সে হবে সময় এলে আমি ঠিক সবকিছু ভাগ বাটোয়ারা করে দিয়ে যাব, কিন্তু তার প্রয়োগ হবে আমার মৃত্যুর পরে, বুঝেছিস? এখন নয়। ভাগ হচ্ছে, 3 ভাগে ভাগ হবে এ বাড়ি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন নয়। বলি, এতক্ষণ ভাবছিলাম তাই যে তুই আরই ভালো ছেলে রে, মায়ের একেবারে যোগ্য ছেলে তুই। শুনছিলুম তখন থেকে মায়ের মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই কথা বলে যাচ্ছিস, তুমি আর কতদিন বাঁচবে, তুমি মরে গেলে কি হবে। বলিও কি কথা, আমি যত তাড়াতাড়ি যাই তত তাড়াতাড়ি তোর লাভ বুঝে। হ্যাঁ, জানতাম এরকমটাই হবে। আর কথা বলে লাভ নেই পলাশ, কিভাবে ব্রেন ওয়াশড বুঝতে পারছো তো? দেখো, আমি যেটা বলি সেটা কিন্তু লেগে যায়। হ্যাঁ, যাকগে, আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই মহিলার সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। এই মহিলা বলতে আমার কথা বলছো তো? আমার সাথে এক বাড়িতে থাকতে পারবে না? এ বাবা, তাহলে তো তোমার এই বাড়িতে থাকা হবে না। কারণ আমি তো এই বাড়িতেই থাকবো, আমার স্বামী অসুস্থ তো, তাই আমাকে এই বাড়িতেই থাকতে হবে। এই স্বামী স্বামী করো না তো তুমি, এই স্বামী স্বামী করে না সতী সেজো না। অন্য লোকের সঙ্গে ঘুরে বেরিয়েছো, সবাই জানে তোমার কীর্তি, এখানে সবাই জানে। কিন্তু দেখো, আমার এত কীর্তির পরেও আমি এ বাড়ির বউ হয়ে এসেছি, তাও আমাকে সবাই ভালোবাসে। কিন্তু তোমায়, তুমি তো সত্যি, তারপরেও দেখো তোমাকে কেউ ভালোবাসে না, তোমার কথা কেউ শোনেও না ঠিক করে। যাই হোক প্রতীক্ষা, আর কথা বাড়িও না, যাও না গিয়ে একটু চেঞ্জ করে নাও। খাবারটা রেডি আছে, খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিও। হ্যাঁ, কারণ বাকি সব কাজ তো আমাকেই করতে হবে, করে তোমার দাদার ঘরে যেতে হবে। তোমার দাদাকে তো আবার বেশিক্ষণ একা রাখা যায় না। চেঞ্জ করে নাও।
আমি ভুল করেছি না ঠিক করেছি সেটা দুনিয়া একদিন অবশ্যই বুঝতে পারবে মা। আর আমি যদি এতটাই ভুল করতাম না, তাহলে তোমার ছেলে হয়তো এতটা যত্ন করে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতো না। আর তোমার বড় বউ সে কি করলো? আমার জীবনটাকে তছনছ করে ছাড়লো, আমার চাকরিটা খেয়ে নিল। ঠিক আছে, ছেড়ে দেওয়া যায়, আমরা ছেড়ে দিয়েছি, আমরা কোনো ক্ষতি করিনি ওর, কিন্তু এসবের মধ্যে যখন দাদা চলে আসে না মা, তখন না আমার খুব খারাপ লাগে, জানো তো? কি হাল করেছে ও, দেখেছো? দাদা কথা বলতে পারছে না মা, তুমি বুঝতে পারছো না, তারপরে ওই চোখটা বন্ধ করে থাকবে। আরে তুমি বলো, দাদার এই অবস্থা ও ছাড়া আর কে করতে পারে বলো? ছিরি ও ছাড়া আর কে করতে পারে বলো? ও তার ছিরি শোনো। হ্যাঁ, আশ্চর্য, কিভাবে আমাকে কে জানে। বলি, যে মেয়েটা এতদিন ধরে আমার সংসারের জন্য এত কিছু করলে, আজ বলছে সে নাকি আমার ছেলের ক্ষতি সে করেছে, আর সে কথা নাকি আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস তোমায় করতে হবে মা, বিশ্বাস তোমায় করতে হবে, এবং বিশ্বাস করতে তুমি বাধ্য হবে, কিন্তু তখন তোমার আর কিচ্ছু করার থাকবে না। তাই নাকি? হ্যাঁ তাই। আসলে কি বলতো, আমি তো খুব খারাপভাবে কথা বলে ফেলি, আমি সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলতে পারি না, আর আমার ভেতরে তো খুব রাগ, আমি সেই রাগটা কন্ট্রোল করতে পারি না। তাই সবাই, যতজন আছে সবাই আমাকে খুব ভুল বোঝে, কিন্তু যাকে তোমরা ভুল বোঝো না, সে তো আসলে মিষ্টি ছুরি, তার মুখে মিষ্টি, ভেতরে বিষ। তুমি নিজেই দেখো এই পাড়ায় এসে প্রত্যেকটা বউয়ের সংসার কেমন ভাবে তছনছ করেছে, দেখো। বলি, ওই ও কি কথা রে? হ্যাঁ, আমি তো শুনলাম, আমি কি শুনলাম জানিস? আমি শুনলাম বিপাশার বর বিপাশাকে ঠকিয়ে নিজে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করে এনেছে, বুঝেছিস? হ্যাঁ, করেছে, ওর বর বিয়ে করেছে, কিন্তু করলো কেন? আগে তো করেনি, ওরা তো ভালোই ছিল আগে। এ সবকিছু তো নতুন ঘটনা, এই মেয়ে এই পাড়ায় আসার পরে সবকিছু ঘটছে। সুচরিতাদির সংসারে অশান্তি, তাহলে তুমিই বোঝো মা, তুমি কেমন মেয়েকে এখানে নিয়ে এসছো। আর অন্যদিকে বিপাশাদি, তার সংসারটাও তো গেল ধ্বংস হয়ে। ওদিকে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো, আর বাকি রইল শীর্ষা। আসলে কি বলতো, ওর তো নিজের সর্বনাশ হয়েছে, তাই বাকি প্রত্যেকের সর্বনাশও করবে। আর একটা কথা কি বলো তোমার, এটা তো তুমিও জানো যে শতদ্রুর সঙ্গে ওর বিয়ের কথাটা কত দূর এগিয়েছিল, আর তোমার ছেলেকে ও বিয়ে করেছে কোনো উপায় না পেয়ে, সেটা তো তুমি মানবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এখন শতদ্রুকে ও কি বলে বুঝিয়েছে সে কি আর আমরা জানি না? সেটা তো তোমার সামনে স্বীকার করবে না ও। তা কি বলে বুঝিয়েছে শুনি? মা, তুমি বুঝতে পারছো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, শতদ্রুর বিয়েটা কেন ভাঙলো? ওর জন্যই তো, ও শতদ্রুর সঙ্গে ঘোরাফেরা করতো, সেই জন্যই ওদের বিয়েটা ভেঙেছে। আমার কথা বিশ্বাস হবে না তো তোমার? ঠিক আছে, আমি তোমাকে একদিন শতদ্রুর মায়ের কাছে নিয়ে যাব, শতদ্রুর মা তোমাকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবে সত্যিটা কি। আজকে শতদ্রুর বাড়িতে যা অশান্তি হচ্ছে তার কারণ কিন্তু ও। এখন শতদ্রুকে বুঝিয়েছে আগে বরের চাকরিটা নিই, তারপর আমি তোমাকে বিয়ে করতে পারবো, বরটাকে হাপিস করে তোমাকে বিয়ে করতে পারবো। যেখানে যাচ্ছে সেখানে অশান্তি করছে। তা না হলে তুমি ভাবো, দাদার মতন একজন মানুষ কেউ যদি কিডন্যাপ করে না নিয়ে যায়, তাহলে এমনি এমনি একটা মানুষ হাপিস হয়ে যাবে। বাপরে 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 বাপ! এই কি বলছিস নাকি রে? হ্যাঁ, কি বলছিস কি তোরা? বলি, তোর দাদাকে কে তুলে নিয়ে যাবে? ধাক্কা খেয়েছে, রাস্তায় বেরিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে, বুঝেছিস? গাড়ির ধাক্কা খেয়েছে তো কি প্রমাণ আছে যে গাড়ির সামনে কেউ ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়নি মা? আর দাদা এতই শকড হয়েছে যে ও তো কোনো কথাই বলতে পারছে না, এই জন্যই তো হয়েছে। বাপরে 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 বাপ! এত করেছে মেয়েটা, এত করেছে। আমি প্রতিজ্ঞা করেছি যে বৌমাকে আমি আর ভুল বুঝবো না, ব্যাস। হ্যাঁ মা, কারণ তুমি ওর বাইরেটাই দেখেছো, ভেতরটা দেখোনি। ও যে এইসব করেছে না, তার পেছনে কি উদ্দেশ্য সেটা তুমি জানো না। আর ও যদি এগুলো না করতো, তাহলে দাদা ওকে চাকরিটাও দিত না, আর টাকা পয়সা কিচ্ছু দিত না। ও তো এখন মহারানী। আর তুমি কি ভেবেছো বলো তো, কি ভেবেছো ও তোমায় দেখবে? ওই, তুই কি মনে করেছিস? হ্যাঁ, কে আমাকে দেখবে কি দেখবে না তার জন্য আমি বসে আছি? কারুর টাকার দরকার নেই আমাকে, কারুর না। তার মানে তোমার ছেলের রোজগারে তোমার কোনো অধিকার নেই, তাই তো? না, দাদা তো একটা ভুল করেইছে যে নিজের চাকরিটা ওকে দিয়ে দিয়েছে। সেই ব্যাপারে তো আমি কোনো কথা বলিনি, কারণ আমি জানি আমি যদি তখন কোনো কথা বলতাম তাহলে দাদা রিঅ্যাক্ট করবে। আর আমার বলারই বা কি ছিল বলো? আমি সেই জন্য সত্যি কিছু বলতে চাইনি। কি যায় আসে আমার, যা হয়েছে ভালোই হয়েছে। এবার তুমি দেখ, তোমার ছেলে, তুমি বিচার বিবেচনা করবে, তোমাকেই বুঝতে হবে। কেন আমি একা বুঝতে যাবো কেন? হ্যাঁ,
তুমি এই বাড়ির ছেলে না, দায়িত্ব তো তোমারও আছে, তোমাকে সে দায়িত্ব নিতে হবে না? সে দায়িত্ব তো তুমি নিতে পারোনি। মার কি একটা ছেলে নাকি? হ্যাঁ, সব দায়িত্ব সে নেবে? কখনো নিজে দায়িত্ব নিয়েছো? তুমি কিন্তু মাকে কোনোদিন কোনো আশ্বাস দাওনি। আশ্বাসটুকু তো দিতে পারতে নাকি? হ্যাঁ, আজ হঠাৎ হঠাৎ করে মনে হলো যে মার কানের কাছে বলতে থাকি বড় বৌদি খারাপ, শিমুল খারাপ, শিমুল খারাপ। শুনবো কেন? শুনবো কেন? হ্যাঁ, প্রথম থেকে তুমি যদি আমাকে বলতে যেতে যে কোনটা কোনটা খারাপ, তাহলেই হতো। দেখো মা, আমি তোমাকে বলছি প্রথমেই তোমার ছেলের চাকরিটা এই, কে বলেছে তোকে আমার ছেলের চাকরিও নিতে চেয়েছে? আমার ছেলের চাকরিও নিতে চাইনি। আমার ছেলে জোর করে তাকে চাকরিটা নিতে বলেছে, নেওয়ানো করিয়েছে। আহা, জোর করে নিতে চাইবেই বা কেন? আচ্ছা একটা কথা ভাবো না, ও যদি জোর করতো চাকরিটা নেয়ার জন্য তাহলে তো মা তোমার অন্যরকম মনে হতো, ইনফ্যাক্ট দাদারও অন্যরকম মনে হতো। কিন্তু যখন দাদা বারবার করে ওকে চাকরিটা দিতে চেয়েছে, যেচে দিতে চেয়েছে, ও তখন বারবার করে রিফিউজ করেছে। কেন? যাতে তোমাদের মনে হয় যে ও খুব ভালো একজন মানুষ, যাতে তোমাদের মনে হয় ও মহান। আর সেটা তোমাদের মনে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ও মানুষের মন নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলতে জানে। এখন চাকরি পেয়ে গেছে, টাকা পয়সা নিশ্চয়ই সব হস্তান্তর হয়ে গেছে এতদিনে, আমি শিওর। তা যদি না হয় তাহলে আমি কি বলছি? দেখো, দাদাভাইয়ের জিনিস দাদাভাই কাকে দেবে না দেবে সেটা দাদাভাই ঠিক করবে, সেখানে আমাদের বলার কিছু নেই। কিন্তু এখন দেখো, দাদাভাই চাকরিটা দেওয়ার পরেই দাদাভাইয়ের কত ক্ষতি হচ্ছে। তো এতদিন তো কিচ্ছু হয়নি, দাদাভাইয়ের দিব্যি ছিল। দাদাভাই যখন সবে একটু একটু করে ভালো হয়ে উঠছিল না, তখনই দাদাভাইকে একটা ধাক্কা দিই। আচ্ছা মা, ও তো প্রথম থেকেই বলে এসছে যে দাদা কোনোদিনও ভালো হবে না, কিন্তু এটা তো সত্যি নয়। কি সত্যি না? ও কি কথা বলো, কি সত্যি না? মানে দাদার যদি আরো খারাপ হতো তাহলে তো খারাপ হতে থাকতো, কিন্তু সেটা তো হচ্ছিল না। ও তো ক্রমশ ভালো হচ্ছিল। শোনো মা, একটা কথা তুমি ভালো করে বোঝো, যে মানুষটা দুদিন আগে পর্যন্ত উপর থেকে নিচে নামতে পারতো না, সে তো আস্তে আস্তে নিচে নামতো, সিঁড়ি ভেঙে নামতো, সে লাঠির সাহায্য হলেও একা একা বাথরুমে যেত, বাগানে এসে বসতো, বেরোতো, নিজে থেকেই তো করতো। কিন্তু না, ওনার সেসব সহ্য হলো না। দেখলো ওনার কাছে তো কোনো উপায় থাকবে না, চাকরিটা চলে যাবে, তাই এত কিছু ঘটনা ঘটিয়ে আমার দাদাকেই সরিয়ে দিল। আর তুমি যে সিম্পল ব্যাপারটা কেন বুঝতে পারছো না, আমার আমার না, মানে আমি অবাক হয়ে যাচ্ছি মা। ওই হতে পারে? হ্যাঁ, যা যা বলছিস তোরা এরকমটা কখনো হতে পারে কি? দেখো মা, তোমার হয়তো মনে হচ্ছে যে প্রতীক্ষা এসে এসে কানে বিষ ঢালা শুরু করে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো, সেসব করে না আমার আর কোনো লাভ নেই। তোমার ছেলে কোনো ক্ষতি হলে তোমারই হবে, কিন্তু যে ছেলে এসেছে ফিরে, সেই ছেলেকে কি তুমি দেখতে চেয়েছিলে? আমার কি মনে হয় বলো তো, দাদা না কথা বলতে পারছে না এমনটা নয়, দাদা আসলে ভয় পেয়ে আছে। হ্যাঁ মা, দাদা না ভয় পেয়ে আছে। কেউ নিশ্চয়ই দাদাকে খুন করার চেষ্টা করেছিল, সেই থেকেই দাদার মনেই ভয়ের সঞ্চার হয়েছে। আর এই যে খুনের পরিকল্পনাটা, দাদা সেটা বুঝতে পেরেছিল বলেই কিন্তু কোনো কথা বলছে না। থাক থাক থাক, আমার যে সে কথা মনে হয়নি তা না, এরকম ছিল না সে আমি জানি। আর যদি পড়েও যায় তাহলে বা এরকমটা হবে কেন সে আমি বুঝি। কি বলেছে? কি বলেছে? যে ওর মাথায় একটা ইনজিউরি হয়েছে, তাই তো? কিন্তু এমন কিছু ইনজিউরি কি হয়েছে যার জন্য স্মৃতি শক্তি সবকিছু হারিয়ে যাবে? আচ্ছা, আমি ধরেই নিলাম যে স্মৃতি শক্তি সবকিছু হারিয়ে গেছে, কিন্তু মানুষটা তো কথা বলবে। দাদা তো আমাদের সঙ্গে কোনো কথাই বলছে না। কেন বলছে না জানো মা? সেটা হচ্ছে ভয়। এই কি চাস? হ্যাঁ, কি করতে বলিস আমাকে? কি করবোটা কি আমি? তাইলে কি করব বল? তোমার ছেলের ক্ষতি হচ্ছে শুনে তোমার তো উচিত ছিল তাকে দুহাত দিয়ে আগলে রাখা। তা না করে তুমি কি করলে মা? তোমার ছেলের বউকে পুরোপুরি বিশ্বাস করলে। আরে বাবা, তোমাকে তো বুঝতে হবে, সে তো একজন বাইরের লোক, তার জীবনেও তো প্রচুর কেস আছে। যদি সত্যি সে সাধু হতো তাহলে তো অন্য কোনো ছেলের সাথে প্রেম করতে যেত না, তাকে বিয়েও করতে যেত না। আচ্ছা ঠিক আছে, তার একটা সম্পর্ক কাজ করেনি, ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু তার তো সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল। আমরা যখন বলেছিলাম তখন কিন্তু না বলেছিল, কিন্তু তারপরে দেখো, ওই ছেলেকেই তো বিয়ে করার জন্য সমস্ত পরিবেশ তৈরি করে নিয়েছিল। তুমি একদিন বরং আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দেবো। ওর মায়ের যে কি রাগ না শিমুলের ওপর, সেটা তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর রাগ হবে নাই বা কেন? নিজের ছেলের যদি কেউ ক্ষতি দেখে তাহলে কি রাগ হবে না মা? সবাই কি তোমার মতো বলো? বলি সবাই আমার মতো নয়। আমি কার মতো আমি জানি না, কিন্তু আমার খুব রাগ হচ্ছে। আমার ছেলের ক্ষতি হচ্ছে, আমার রাগ হবে না? তোমার হতে পারছে, আমার হবে না? আমি মা, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এইবার ছেলের ক্ষতিটা কে করেছে। না,
ছেলেটার আমার নিজের থেকেই ক্ষতি হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা মা, তুমি এত কিছুর পরেও কি কিছুই বুঝতে পারছো না? আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমার তোমায় আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো মা। আমি তোমাকে বারবার বলছি, এখনো সময় আছে, তুমি সাবধান হও। মা, স্কুলে বেরোচ্ছি মা। তোমরা বোধহয় সবাই মিটিংয়ে ব্যস্ত। আরে এতদিন পরে বাড়ি ফিরেছি, মায়ের সাথে একটু কথা বলছি, এর মধ্যে আবার ব্যস্ত অব্যস্তর কি হলো বুঝতে পারছি না। মা, স্কুলে বেরোচ্ছি বলেই বলছি তোমাকে, সব রান্না বান্না না আমার হয়ে গেছে। তুমি একটু তোমার বড় ছেলেকে খাইয়ে দিও, না খাওয়ালে তো ও আবার খেতে পারে না। আসছি। বোমা, এই শোনো তো, বলি যার স্বামী এত অসুস্থ, সবেমাত্র বাড়িতে এসেছে, সে তাকে ফেলে স্কুলে যায় কি করে আমি শুনি? এর মধ্যেই তোমার গলার সুর বদলে গেল মা। দেখো, আমি তো কাজে নতুন জয়েন করেছি, তাই এখন ছুটি নেওয়াটা সম্ভব নয়। আমাকে স্কুলে যেতেই হবে। চাকরিটা তো আমার দাদার দয়া। সে যার দয়াই হোক না কেন। হ্যাঁ, দয়া করে হয়তো আমি চাকরিটা পেয়েছি, কিন্তু দয়া করে তো আর চাকরিটা রক্ষা করতে পারবো না। নতুন চাকরি ছুটি পাওয়া সম্ভব না, সেটা অন্তত তোমাদের বোঝা উচিত। আর স্কুলে 25শে বৈশাখ, সামনেই অনুষ্ঠান, তাই আমাকে আজ যেতেই হবে। আজ কেন, আমাকে রোজই যেতে হবে। মা, তোমার ছেলেকে শুধু খাওয়ানোর কথা, এইটুকু তুমি করে দিতে পারবে না? আমি কি পারবো না পারবো আমি বুঝে নেবো বৌমা, কিন্তু তুমি কি পারছো সেও তো আমি দেখলুম। দেখতে পাওয়ারই তো কথা। সকাল থেকে সব রান্না বান্না করেছি, তোমার ছেলেকে সামলেছি, তোমার ছেলেকে দেখে রেখেছি, তার মাথা ধুয়ে দিয়েছি, গাছ পাঞ্চ করে দিয়েছি, খাবারও খাইয়েছি, ওষুধপত্রও দিয়েছি। আচ্ছা মা, এই বাড়িতে তো আরো লোক আছে, সব দায় কি আমার? আর কারোর কোনো দায় নেই? পলাশ, তোমারও তো দাদা হয়, তা তুমি কি করছো? তুমি সারাদিন তোমার বউয়ের সাথে গল্প করে বেড়াচ্ছ, তাই এটা কি গল্প করার সময়? গল্প তো আর করছো না, আমার নামে কান ভারী করছো। দেখেছো মা কি ধরনের কথাবার্তা বলছে? আমি নাকি ওর নামে কান ভারী করছিলাম? সত্যি কথা বলাকে যদি কেউ কান ভারী মনে করে থাকে তাহলে থাকতেই পারে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার দাদার এই অবস্থার জন্য যে দায়ী সেটা আমাকে জানতে হবে। জানার চেষ্টা করো, বুঝলে? তবে কি বলো তো, তোমাদের এই সমালোচনার মধ্যে না আমি থাকতে পারবো না। তোমাদের যে জানার পদ্ধতিটা, এটার মধ্যে আমি পার্টিসিপেট করতে পারবো না। আমাকে তো বেরোতে হবে, আমার স্কুলে যাওয়ার আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। যাকে বৌমা, আজকে স্কুলে গিয়ে ওই হেডমাস্টারকে বলবে তোমার স্বামীর এই অবস্থা, তুমি এখন স্কুলে যেতে পারবে না। দেখো, ওই লোকটা সব বুঝবেন, উনি তো পরাগের চাকরিটা তোমাকে দিয়েছেন, উনি অনেক দয়া করেছেন আমাদের উপরে। তুমি আজকে গিয়ে পরিষ্কার করে বলে দেবে যে তুমি এখন কটা দিন স্কুলে যেতে পারবে না, তোমার স্বামীর কি অবস্থা উনি জানেন। আমার বয়স হচ্ছে বৌমা, আমি না পরাগকে এখন একা একা সামলাতে পারি না। আমার সামলানোর কিন্তু কিছু নেই, ওকে শুধু একটু খাইয়ে দেবে, খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়ে। তুমি এইটুকু করতে পারবে না? বললুম তো আমি এখন ওপর নিচ করতে পারবো না, তুমি বরং কাল থেকে ছুটি নিয়ে নাও। তোমাকে তো আমি বুঝিয়ে বললাম না, এটা আমার পক্ষে সম্ভব না। দেখো, তোমার পক্ষেও যদি সম্ভব না হয় তাহলে একটা লোক রাখতে হবে। পেমেন্ট তোমার ছেলেই করবে, মানে তোমার ছেলের দেওয়া চাকরি তো আমি করছি, সেখান থেকে পেমেন্ট দেওয়া হবে। সেই লোক না হয় তোমার ছেলেকে খাইয়ে দাইয়ে দেবে। তুমি শুধু একটু দেখো ঠিক মতো খাওয়াচ্ছে কিনা, এইটুকু করলেই হবে। কিন্তু ওর খাওয়ার সময়টা আমি কোনোভাবেই থাকতে পারবো না মা, আমার পক্ষে সম্ভব না। আসছি মা। দেখলে মা, তোমার কথার কিন্তু কোনো দাম নেই ওর কাছে। না না, ওর কাছে অনেক বেশি দরকার ওই চাকরিটা টিকিয়ে রাখা। ওর স্বামী থাকলো কি থাকলো না, টিকলো কি টিকলো না, তাতে ওর কিচ্ছু এসে যায় না। কিন্তু ওর মূল উদ্দেশ্য হচ্ছে ওই চাকরিটা টিকিয়ে রাখা মা, সেটা তুমি বুঝতে পারছো তো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো আসছে না কেন বলতো? সেটাই তো বলছি গো। দেখো, আজ তো স্কুলটাও অফ করলাম, একবার বিপাশাদির বাড়ি গিয়ে দেখবে, মানে কেন দেরি করছে, এখন তো চলে আসার কথা। কোনো ডিসিশন চেঞ্জ করলো নাকি? না মানে সেটা যদি করেও থাকে, সেটা যদি জেনে যাই, মানে খবরটা পেয়ে গেলে অন্তত স্কুলে আমি বেরিয়ে যেতে পারবো, এখনো সময় আছে। नहीं ठीक है শিমুল, আজ আমি भी तो অফিস গেলাম না। তোদের তো না হয় স্কুল অফিস সব আছে,
আমার তো আর সেটা নেই, কিন্তু টুইঙ্কেলকে স্কুল থেকে আনতে হবে, একজনকে বলে এসছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। তাই জন্যই তো বলছি যে চলো একবার ওদের বাড়ি যাই। না না, বিপাশা বারবার বারণ করেছে শিমুল। ও বলেছে যে বাড়িতে ও নিজে কমফোর্টেবল নয় সেই বাড়িতে যেন আমরা না যাই। कंफर्टेबल नहीं है तो नहीं है, पर जब तक बिपाशा दी ওখানে আছে हम लोग तो जा ही सकते हैं ना। না না থাক, যখন বারণ করেছে তখন না যাওয়াই উচিত। নিশ্চয়ই বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে। না না, প্রবলেম আবার কি আছে? ডিভোর্স চেয়েছিল, ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর কেউ তো হাতে চাঁদ পেয়ে গেছে। না আমি ভাবছি লাস্ট মোমেন্টে যদি কিছু। না না, লাস্ট মোমেন্টে পিছিয়ে আসার মেয়ে বিপাশা অন্তত নয়। আর ও নতুন করে পাওয়ারই বা কি আছে? ওকে যা ঠকিয়ে শেষ করে দিয়েছে। যতই বলো, আমি কিন্তু এটা চাইনি। বিপাশাদি সবকিছু ছেড়ে ছুড়ে মিউচুয়াল ডিভোর্স দিয়ে চলে আসবে, এটা তো ঠিক না বলো। शिमोल सब उस बच्चे के लिए। কিন্তু তা বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এভাবে চলে আসবে? এত বড় একটা অন্যায় করলো মানুষটা, তার তো কোনো পানিশমেন্ট হলো না, কোনো শাস্তিই হলো না। যে শাস্তি দেওয়ার সেই দেবে, দেখবি ঈশ্বর ঠিক শাস্তি দেবেন। এসব কথা না বলে কোনো লাভ নেই গো সুচরিতা দি। हाँ अब तुम ये सब बोलছো শিমুল, जब তোমার টাইম ছিল सजा দিতে পেরেছো কি তব? দেখো আমি তো শাস্তি দিয়েই ছিলাম, চলে গিয়েছিলাম, নিজের মতো করেই সবটাই গুছিয়ে নিচ্ছিলাম। তারপর এই আমাদের জীবনে না এই একটা করে তারপর ঠিক জুটে যায় শিমুল, আর আমরা সবকিছু ভুলে। তবে একটা কথা কি বলতো, ওই বাড়িতে না বিপাশার পক্ষে থাকাটা সম্ভব নয়। একটু ভেবে দেখ, ওর সংসার, ওর সাজানো সব কিছু, ওর ঘর, ওর বাড়ি, ওর স্বামী, সেখানে অন্য কেউ এসে আধিপত্য খাটাবে, এটা কেউ মেনে নিতে পারবে বলতো? মুখে বলাটাই সোজা, কাজে করাটা সোজা নয়। দেখো আমি সবটাই বুঝতে পারছি, থাকতো না ও বাড়িতে বিপাশাদি, কিন্তু তা বলে এইভাবে ছেড়ে দেবে? হ্যাঁ, অ্যালিমনিটা তো আদায় করতে পারতো। চন্দনদার মতো ওরকম একটা বাজে মানুষের কোনো শাস্তি হবে না। ও যে এত বড় একটা অন্যায় করেছে তার জন্য ওর কিছুই হবে না। হ্যাঁ, ও তো সেটা বুঝলোই না। এখন নাকি বুঝতে পেরেছে। छोड़ो तो সুচরিতা দি, वो सब ना नाटक আছে, समझने का नाटक করছে। দেখলেন ওর শাশু মা কিরম পাল্টে গেল। হ্যাঁ, নিজের ছেলে বলে কথা, নিজের ছেলেকে বাদ দিয়ে কি কোনো মহিলা আছে যে অন্য মেয়েকে সাপোর্ট করবে? এরকম মানুষ কটা পাওয়া যায় বলতো? कोई भी नहीं है সুচরিতা দি। ওই দেখো আসছে হন্তদন্ত হয়ে, দেরি হয়ে গেছে না? আজ ওর জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাবে। কি যে করবে, কি হবে এবার, কি জানি। इसलिए ना सही टाइम থাকতে নিজের জমিনটা স্ট্রং করা উচিত, हर लड़की को करना चाहिए।